চারিদিকে জল, কাদা, মানুষ গৃহবন্দী। কিন্তু একটু অন্যরকম করে ভাবুন তো, বর্ষা মানে নতুন প্রাণের আগমন। সবুজ প্রকৃতি, বিশুদ্ধ বাতাস আর অনন্ত সবুজ সাগরে যেন ভেসে যাওয়া। এরকমই এক স্বপ্নের জায়গার সন্ধানে আমরা বেরিয়ে পড়েছিলাম, যেখানে মেঘ কথা বলবে মাটির সাথে, নদীর রূপ হবে ভয়ঙ্কর সুন্দর, আর ঝর্ণার রূপ দেখে আপনি তো চোখ সরাতেই পারবেন না। দিগন্ত বিস্তৃত সবুজ গালিচা পাতা প্রান্তর যেন এক রূপকথার দেশ, আর তা দেখে ভ্রমণ পিপাসু মন বলে উঠবে, বেশ বেশ। আর এখন বর্ষায় এই নদী কিন্তু পুরোপুরি ফুলে রয়েছে, অসাধারণ। তবে শুধুই কি এই অকৃত্রিম প্রাকৃতিক শোভা উপভোগ করে চলে আসব? আর যারা বছরের পর বছর ধরে বংশ পরম্পরায় এই নৈসর্গিক সৌন্দর্যকে লালন করে চলেছেন, থাকবে তাদের জীবন সংগ্রাম এবং সংস্কৃতির কিছু ছবিও। वो लोग को तो बहुत स्ट्रगल करना पड़ा था। जी जी जी, तो आपको तो उसके बारे में थोड़ा बहुत पता होगा। जी मेरे को भी बहुत स्ट्रगल करना पड़ा सर। जी 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 सर, तो थोड़ा बहुत बता सकते हैं इसके बारे में? তাহলে চলুন ঘুরে আসি ছত্তিশগড় রাজ্যের সরগুজা জেলার এক অপরূপ সুন্দর গ্রাম মেনপাট। এই সুন্দর ট্রিপটা শুরু হয়েছিল হাওড়া স্টেশন থেকে। আগস্ট মাসের 3টে ছুটি সম্বল করে এক রাতে চেপে বসলাম 18005 হাওড়া জগদলপুর সম্বলেশ্বরী এক্সপ্রেসে। 10 ঘন্টার রাস্তা প্রায় ঠিক টাইমেই পার করে আমরা পৌঁছে গেলাম ওড়িশার ঝারসুগুড়া স্টেশন। এরপর যাত্রা শুরু সবুজ সাগরের উদ্দেশ্যে। যেতে যেতে গাড়ির দাদা বলছিলেন ওড়িশায় আশানুরূপ বৃষ্টিপাত হচ্ছে না, কিন্তু ছত্তিশগড়ে জবরদস্ত বারিশ মিলেগা। বারিশ মিলেগা কথাটা শুনেই মনটা যেন নেচে উঠল, কারণ এই ওড়িশা ও ছত্তিশগড় বর্ডার ক্রস করতেই বৃষ্টি নামলো ম্যাজিকের মতো। সত্যি কথা বলতে সমগ্র মনপাত ভালো করে ঘুরে দেখতে আপনার একটি সপ্তাহ সময়ও যথেষ্ট নয়, কিন্তু সেই প্রোগ্রামই আমাদের দুদিনে শেষ করতে হতো। ফলে যা হওয়ার তাই হলো, শুরু হলো ছুট। আর এই ছোটার মাঝেই রাস্তায় যা যা পড়ছিল দু চোখ ভরে উপভোগ করছিলাম। আর এভাবেই একসময় পৌঁছে গেলাম কাটেবিরা শিব মন্দির। শ্রাবণ মাস চললেও সোমবার না হওয়ায় বাবার দর্শন পেলাম খুব সহজেই। বাবা মন্দিরের পাশাপাশি শান্ত হয়ে বসে আছেন মন্দিরের পাশ দিয়ে চলা আইবি নদীর পাড়ে। বাবা শান্ত থাকলেও আইবির রূপ মোটেই শান্ত ছিল না। ভরা বর্ষার পাহাড়ি নদী তখন দুরন্ত গতিতে ছুটে চলেছে তার সমগ্র নদী খাত জুড়ে। অবর্ণনীয় সে রূপ, তার গর্জনে চারিদিক যেন তটস্থ। তো আমরা এখন আছি কাটাইবেড়া বাবাধামের পাশে। মন্দিরটা তো আপনাদেরকে অবশ্যই দেখালাম, সুন্দর জাগ্রত মন্দির। তার ঠিক পাশেই রয়েছে ইন্দ্রাবতী রিভার, বা যেটাকে আইবি রিভার বলা হয়। আর এখন বর্ষায় এই নদী কিন্তু পুরোপুরি ফুলে রয়েছে, অসাধারণ স্রোত, একটা অসাধারণ দৃশ্য। ক্যামেরা জাস্ট এই ভিউটার সাথে জাস্টিস করছে না। তো চলুন একটা ড্রোন শট দেখে। ভোলানাথের আশীর্বাদ ও আইবির মাধুর্যে যখন আমরা বুঁদ হয়ে আছি, তখনও আমরা জানি না এই ট্রিপে আরও কত আশ্চর্য সৌন্দর্য অপেক্ষা করে আছে আমাদের জন্য। এই অঞ্চলের আনাচে কানাচে ছড়িয়ে ছিটিয়ে আছে অসংখ্য ওয়াটারফলস, কেভস এবং বেশ কিছু আশ্চর্য দ্রষ্টব্য, যাকে হিন্দিতে বলা যায় কুদরত কা কারিশমা। এরকমই দুটো সুন্দর ওয়াটারফল প্রথম দিনই আমরা দেখে নিয়েছিলাম। চলুন প্রথমেই ঘুরে দেখা যাক রাজপুরি ওয়াটারফল, যা বাগিচা নামক স্থানে অবস্থিত। আর আমি এখন আছি রাজপুরি ওয়াটারফলের সামনে। একটা অসাধারণ দৃশ্য জাস্ট আপনাদেরকে একটু দেখাচ্ছি। এখানে মানে দাঁড়ানো যাচ্ছে না, জলের এত স্রোত, পুরো ভিজে যাচ্ছি। একটুখানি দৃশ্যটা দেখুন, এরপরে তো ড্রোন শট আসছেই। দেখুন একটুখানি জলের ছাটে পুরো ভিজে যাচ্ছি, মানে পুরো জলের ছাট এরকম উড়ে যাচ্ছে মেঘের মতো। অসাধারণ একটা দৃশ্য। যদি কেউ এই সাইডে আসছেন, কিন্তু এই সময়টাই বেছে নেবেন, কারণ এর থেকে ভালো দৃশ্য কিন্তু এই জায়গায় আর পাবেন না।
কিরকম লাগছে? দারুণ সুন্দর না? তবে এখানেই কিন্তু শেষ নয়। প্রথম দিনের শেষ ওয়াটারফলটা চলুন দেখেই নিই। তবে তা দেখতে কিছুটা নিচে নামতে হবে সিঁড়ি বেয়ে, টাইগার পয়েন্ট। তো আমি এখন চলে এসেছি টাইগার পয়েন্টের একদম নিচে। কিছু অত্যুৎসাহী লোকজন ওখানে স্নান করছে, বাট এটা কিন্তু মানে একদমই করা উচিত না। মানে রিসেন্ট কিছু ঘটনাতে আমরা দেখেছি এরকম জায়গাতেই এরকম বড় বড় বিপদ ঘটে গেছে। তো আমি কাউকে কিন্তু রেকমেন্ড করবো না, বাট যারা করছেন তারা কিন্তু খুব এনজয় করছে। অসাধারণ সুন্দর একটা ফল। এখানে আসলে কিন্তু রেনকোট মাস্ট একদম, মানে পুরো জলের ঝাপটায় ভিজে যাচ্ছি। যদি কেউ ভিজতে চান আর স্নান করতে চান তবেই আর কি ছাতা বা রেনকোট ছাড়া আসুন, আদারওয়াইজ কিন্তু পুরো ভিজে যাবেন। কিন্তু এইখান থেকে দৃশ্যটা কিন্তু অসাধারণ এবং এক কথা হচ্ছে অনবদ্য। এবং এর সাথেই আমরা সেই দিনের মতো ঘোরা শেষ করে ফিরে আসি আমাদের সেই 3 দিনের আস্তানা কর্মা এথনিক রিসর্টে, যা ছত্তিশগড় ট্যুরিজম দ্বারা পরিচালিত। আমি চেষ্টা করব এই রিসর্টের একটি ডিটেল ভিডিও আমার এই চ্যানেলেই দেওয়ার। গুড মর্নিং। একটা নতুন দিনে এরকম একটা সুন্দর ওয়েদারে এরকম একটা সুন্দর জায়গা থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি সুপ্রভাত। দিনটা শুরু করুন মনপাতের এই 1 কাপ চায়ের সাথে। তো আজকে কিন্তু ওয়েদারটা সকালবেলা একটু ডালই ছিল, ভাবছিলাম হয়তো কালকের মতো প্রচুর বৃষ্টি হবে, কিন্তু ধীরে ধীরে সূর্য উঠেছে, আকাশে যদিও মেঘ আছে। আর এখানের ওয়েদারের কিন্তু কোনো ভরসা নেই, যখন তখন বৃষ্টি নেমে যায়। তো এই মুহূর্তে ওয়েদার যথেষ্ট ভালো, তো আমাদের মুডও বেশ চনমনে। তো 1 কাপ চায়ের সাথে আবার সবাইকে জানাচ্ছি সুপ্রভাত। চলুন আজকে দ্বিতীয় দিনে আমরা ঘুরে দেখি মনপাতের বাকি জায়গাগুলো। এই দ্বিতীয় দিনটি ছিল প্রচুর ইভেন্টফুল, কারণ এই একটি দিন ছিল যেদিন আমরা পুরো দিনটা ঘুরতে পারতাম। তাই সময় নষ্ট না করে সকাল সকাল বেরিয়ে পড়ি। গন্তব্য মনপাট থেকে প্রায় 75 কিলোমিটার দূরে অবস্থিত সীতাবেংরা যোগীমারা কেভ। আর রামগড় যাওয়ার পথেই পড়ল এক আশ্চর্য পাথর, যাকে আঘাত করলে সাধারণ পাথুরে শব্দের পরিবর্তে বের হয় অদ্ভুত ধাতব শব্দ। স্থানীয়দের ভাষায় যা ঠিনটিনি পাথর নামেই পরিচিত। जो पानी भी पीते हैं मटर घाड़ा को आज वो सुन लीजिएगा। एक घाड़ा को आज हो गया जी। अब बनने वाला पत्थर में सुना है छोटा आवाज। ছত্তিশগড়ের মনপাতকে প্রকৃতি যেরকম ঢেলে সাজিয়েছে, সেরকম কিছু কিছু অদ্ভুত জিনিস দিয়েও পরিপূর্ণ করেছে এই ছত্তিশগড়ের মনপাতকে। তো এরকমই একটা অদ্ভুত জিনিস হচ্ছে এই পাথরটা। তো এখানকার যিনি স্থানীয় বাসিন্দা রয়েছেন, যিনি গাইড হিসাবে এখানে কাজ করেন, চলুন ওনার মুখ থেকেই এই পাথরটার ইতিহাস সম্পর্কে একটু জেনে নেওয়া যাক। সত্যি আমি ট্রাই করে দেখলাম, আশেপাশের অন্য পাথরগুলো থেকে কিন্তু ওরকম একটা আওয়াজ বেরোচ্ছে না, ওরকম মানে কোনো আওয়াজই ওরকম বেরোচ্ছে না, নর্মাল যেরকম পাথরের আওয়াজ বেরোয়। বাট এই পাথরটা থেকে কিন্তু একটা অদ্ভুত সত্যি একটা মানে মেটালিক সাউন্ড বেরোচ্ছে, যেটা কিন্তু সত্যি ভাবার বিষয়। এবং উনি যে কথাগুলো বলছেন একবার শুনুন। বিশ্বাস অবিশ্বাস তো প্রত্যেকের নিজস্ব ব্যাপার, তবে পাথরটা কিন্তু সত্যি ইউনিক। ये वाला पत्थर इधर ही था बेटा, जैसे राम लक्ष्मण निकला था ना वनवास, तो कोई ताली मार रहे, हंस रहे, कोई रो रहा था और बीच जंगल में सो रहा था। ये ओघिन धरती में 10% मनुष्य था, देवी देवताओं भगवान धरती में रेगत बोलते जंगल था, और ये कोई सो रहा था। इसीलिए मुनि जी इसको श्राप दीजिए, जा तुम कहीं समारे तो निकाल रहे हैं बच्चे को, और तुमको इतना खुशी है, इतना नींदा गहरा में हो, तो जाओ तुमको पत्थर बन जाना, जाके तुम्हारे जबान खोलेंगे। तो आए है तो राम जी इन्हें यही ठोक दिया तो जबान निकला है बेटा।
এই আশ্চর্য পাথর দেখে আমরা পৌঁছলাম রামগড় কেভের কাছে। এখানে কোনো এন্ট্রি ফি না লাগলেও গাড়ির পার্কিংয়ের জন্য 50 টাকা করে দিতে লাগে। তো আমরা এখন যাচ্ছি সীতাবেংরা যোগীমারা গুহাতে। আগে এই রাস্তায় আরও আগে গেলে একটা রাম মন্দির আছে, কিন্তু সেটাতে পুরোপুরি গাড়ি যায় না, 600 মতো সিঁড়ি ট্রেক করতে হবে, তো অনেকটা টাইম লাগে। আমাদের আজকে বেশি টাইম নেই, কারণ আমাদের অনেকগুলো স্পট আছে কভার করতে হবে, তাই মন্দিরে তো যাওয়া হলো না। তো আমরা গুহাটার সামনে এসেছি, গুহাটা দেখবো, আপনাদেরকেও দেখাবো। জায়গাটা কিন্তু খুব সুন্দর, পুরো ফরেস্ট এরিয়ার মধ্যে। এখানে ঢুকতে আমাদের গাড়ির জন্য 50 টাকায় একটা এন্ট্রি ফি নিল। তো জাস্ট একটুখানি ওখান থেকে, ওই চেকপোস্টটা থেকে একটুখানি এগিয়ে এই গুহাটা রয়েছে, খুব সুন্দর দেখতে পাচ্ছি। চলুন সামনে গিয়ে দেখাচ্ছি। গুহার সামনে পৌঁছেই বুঝলাম এটি পুরোপুরি ন্যাচারাল নয়, মানুষের হাতের কারুকার্য এবং সিঁড়ির ধাপ স্পষ্ট। তাই একটু চেষ্টা করলেই আপনারা সেই সিঁড়ি বেয়ে উঠে পড়তে পারেন গুহার ভেতরে, তবে বাচ্চা এবং প্রবীণরা একটু সাবধানে। তো আমি এখন রয়েছি হচ্ছে সীতাবেংরা যোগীমারা গুহার ঠিক ভেতরে। এখানে জাস্ট দুটো পাথরের মতো রয়েছে, পাথরের মূর্তি রয়েছে, আর নর্মালি কিছু নেই। কিন্তু এই গুহার গায়ে গায়ে কিছু কিছু ইনস্ক্রিপশন রয়েছে, যেগুলো মানে শোনা যায় যে এগুলো কিন্তু মানে ধর্মীয় ইনস্ক্রিপশন নয়। আর মোটামুটি গুহাটার বয়স হচ্ছে খ্রিস্টপূর্ব 3য় শতাব্দী থেকে খ্রিস্টপূর্ব 1ম শতাব্দীর মধ্যেই তৈরি, এরকমই একটা অনুমান করা হয়। তো ল্যান্ডস্কেপ হিসেবে তো খুবই সুন্দর জায়গাটা। আর গুহাটা যে বানিয়েছে ভেতরটা, চলুন আপনাদেরকে একটু দেখিয়ে দিই। যথেষ্ট স্পেসিয়াস আছে, মানে আমরা মোটামুটি দাঁড়িয়ে আমার হাইট থেকে একটু আমাকে ঝুঁকতে হচ্ছিলো, বাট যথেষ্ট স্পেসিয়াস। আর জায়গাটা কিন্তু খুব সুন্দর, একদম পাহাড়ের টপে জঙ্গলের মাঝখানে একটা দারুণ সুন্দর জায়গা, বেশ ফাঁকা ফাঁকা রয়েছে। তো এই মুহূর্তে এখানে আর কোনো লোক নেই, আমরাই রয়েছি। তো জায়গাটা কিন্তু খুব সুন্দর, তবে প্রীতি যেমন ভয় পাচ্ছে, একা একা আসলে একটু স্ক্যারি লাগতে পারে, বাট এমনি ভালো, খুব সুন্দর জায়গা, এসে কিন্তু ঘুরে যেতে পারে। গুহাতে দুটি পাথরের মূর্তি থাকলেও গুহাটি মূলত অধর্মীয়, অর্থাৎ পৌরাণিক দেবদেবী বা সাধু সন্তের উপস্থিতির প্রমাণ পাওয়া যায় না। যা পাওয়া গেছে তা হলো মগধী ও ব্রাহ্মী লিপিতে খোদিত কিছু শিলালিপি, যা কালের গর্ভে প্রায় লুপ্তপ্রায়। গুহা দুটির মধ্যে যোগীমারা গুহাটি অপেক্ষাকৃত বড় এবং এতে 25 জন লোক মোটামুটি থাকতে পারেন, এবং পার্শ্ববর্তী সীতাবেংরা গুহাটি ভারতের প্রাচীনতম থিয়েটার হিসাবে অনেকে ব্যাখ্যা করেন। তবে এই তথ্যের উৎস কিন্তু গুগল, আমি নই। সত্য যাই হোক, এই পৌরাণিক গুহা কিন্তু আপনার মানপাত ভ্রমণে অবশ্যই বৈচিত্র্য আনবে। যার নামে এই জায়গা রামগড়, সেই শ্রী রামচন্দ্রের একটি ট্যুরিস্ট ইনফরমেশন সেন্টার রয়েছে এই গুহার কাছেই। 10 টাকা প্রবেশ মূল্য দিয়ে একবার ঘুরে দেখতেই পারেন। এবার রামগড়কে বিদায় জানিয়ে ফেরার পালা। দাঁড়ান, আপনারা যাচ্ছেন কোথায়? এবার এমন দুটো জায়গা আপনাদের দেখাবো যা সত্যি আশ্চর্য ও প্রাকৃতিক নিয়মের বিরুদ্ধে। তার প্রথমটি হলো উল্টাপানি। মাধ্যাকর্ষণ শক্তি এখানে কাজ করলেও তা যেন কিছুটা বিরোধ ঘোষণা করেছে। কি বুঝলেন না? চলুন তবে। তো আমরা এসে পৌঁছে গেছি হচ্ছে উল্টাপানিতে। এটা হচ্ছে আরেকটা আশ্চর্য জায়গা। ছোট থেকে কিন্তু আমরা পড়ে এসেছি যে জল সবসময় উপর থেকে নিচের দিকে বয়, কিন্তু এখানে জাস্ট ঠিক তার উল্টোটা হয়, যে জল নিচ থেকে উপর দিকে যাচ্ছে, ঢালের নিচ দিক থেকে পাহাড়ের উপর দিকে যাচ্ছে। যদিও খুব বিশাল কিছু ঢাল নয়, তবুও কিন্তু ঢালই এখানে বোঝা যাচ্ছে। ক্যামেরায় আমি দেখাচ্ছি, কতটা বোঝা যাচ্ছে কি যাচ্ছে না জানি না। তবে একটা নৌকা বানিয়ে এনেছি, সেটাকে ছাড়বো এই জলের ধারাটার মধ্যে। সেটা উপর দিকে গেলে কিন্তু আমরা বুঝতে পারবো যে অ্যাকচুয়ালি কোন দিকে যাচ্ছে জলটা। তো চলুন দেখে নিই ব্যাপারটা, আয়নকে দিয়ে নৌকাটা ছাড়াই। এর মধ্যেই বৃষ্টি নামলো আকাশ কালো করে। আর এই উল্টাপানির উল্টো চরিত্রের থেকে এখানকার প্রাকৃতিক সৌন্দর্য মন কাড়লো আরো বেশি করে। তাই ছুট থামিয়ে বেশ কিছুক্ষণ সময় কাটালাম এই জায়গাটায়। যদিও টুরিস্টদের ভিড় কিছুটা বিব্রত করছিল, হঠাৎই মনে পড়ে গেল র্যাঞ্চোর সেই বিখ্যাত ডায়লগ, হাটাও ইয়ার মাটার পানি পে কনসেন্ট্রেট করো। আমরাও বৃষ্টি ভেজা পাহাড়ের চূড়ায় বসে গরম গরম ভুট্টায় কনসেন্ট্রেট করলাম। ওয়েদার দেখে সন্ধ্যা বলে মনে হলেও দিন শেষ হতে তখনও ঢের বাকি।
আমরা পৌঁছলাম আরেক আশ্চর্য জায়গা জলজলি পয়েন্টে। দেখুন এখানে লেখা রয়েছে আপ ছত্তিশগড় কে শিমলা মে হো। কিছু কিছু হিন্দিও কিন্তু আমিও পারি, যাই হোক ছোটোবেলায় ক্লাস 7-8 সংস্কৃত পড়ার সুবাদে এইটুকু পড়তে পারলাম আর কি। আর এই হচ্ছে জলজলি পয়েন্ট, এখানে ঢুকতে হবে, টিকিট কাটতে হবে, পেতে ভিতরে যাই, গিয়ে দেখি কী অবস্থা। চারিদিকটার অবস্থা দেখুন, এরকম কুয়াশা মেঘ ঢুকে রয়েছে, কুয়াশাও নয় পুরো মেঘ ঢুকে রয়েছে। আমরা এখন রয়েছি জলজলি পয়েন্টে, যেটাকে দলদলি পয়েন্টও বলে। অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে মাটির নিচে হয়তো জল বা এমন কিছু রয়েছে যেটার জন্য মানে এই জায়গাটা খুবই মানে ওপরের মাটিটা কিন্তু পুরো মানে ভাসমান অবস্থায় রয়েছে এরকম মনে হয়। ওখানে এর ওপরে যদি কেউ লাফায় তাহলে পুরো গ্রাউন্ডটা কিন্তু কাঁপতে থাকে। তো এখন এতটাই বৃষ্টি আর এরকম চারিদিকে এরকম একটা ওয়েদার হয়ে রয়েছে, সবাই লাফিয়ে লাফিয়ে পুরো কাদা করে ফেলেছে। আমরাও গেছিলাম জায়গাটাতে, আমরা ভাইব্রেশনটা বুঝতে পারছি, কিন্তু ভিডিওতে কতটা আসছে আমি বলতে পারবো না। তো জাস্ট একটুখানি দেখুন জায়গাটা, এটাও কিন্তু ছত্তিশগড়ের একটা খুব আশ্চর্য জিনিস। এবার কিন্তু সত্যি সত্যি সন্ধ্যা হচ্ছে। দিনের আলোর মতোই আমরাও প্রায় শেষ পর্যায়ে এসে পৌঁছলাম আমাদের এই ট্রিপের। চলুন দিনের শেষ আলোয় দেখে নিই শেষ একটি অপরূপ ওয়াটারফল, ফিশ পয়েন্ট, যা মন ছুঁয়ে গেছিল আমাদের। কাল আমরা ফিরে যাব বাড়ির পথে, কিন্তু সাথে করে নিয়ে যাব ছত্তিশগড়ের এই সবুজ শ্যামল প্রকৃতির অপূর্ব স্মৃতিকে, যা আমাদের মনের মণিকোঠায় বহুদিন থেকে যাবে। আর পরবর্তী পর্বে আপনাদের দেখাবো মেইন পার্টের টিবেটিয়ান কালচার, ঘুরিয়ে দেখাবো সুন্দর সুন্দর মোনাস্ট্রি, শোনাবো এখানকার তিব্বতীয়দের কথা। তাই যারা প্রথম দেখছেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ফিরে আসবো সেই গল্প নিয়ে খুব তাড়াতাড়ি, তাই সঙ্গে থাকুন, দেখতে থাকুন রোম টেলস।